নমস্কার, ওঙ্কার অনলি ট্রুথে আপনাদের স্বাগত। বিশেষ বিশেষ কিছুগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনায় থাকি, প্রতিদিনেই কম বেশি বিভিন্ন রকম ইস্যু নিয়ে আলোচনায় থাকি। আজকেরও এমন একটি ইস্যু, যে ইস্যুটি হচ্ছে বাংলার চিত্রশিল্পীদের নিয়ে। কেমন আছেন বাংলার চিত্রশিল্পীরা? এই কেমন আছেন বাংলার চিত্রশিল্পীরা এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী তাপস মজুমদার। তাপসদা, আপনাকে ওঙ্কার নিউজে স্বাগত। আপনি আজকের এই ওঙ্কার নিউজে এসছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিষয়ে, অর্থাৎ এই যে চিত্রশিল্পীরা বাংলার কেমন আছেন, এই বিষয়ে আজকে পুরো বিষয় সময়টা আলোচনা, অর্থাৎ আধ ঘন্টার আমরা আলোচনায় থাকব। মূলত বাংলার চিত্রশিল্পীরা কেমন আছেন, কি অবস্থায় আছেন, চিত্রশিল্পীরা কি করছেন এই মুহূর্তে, কতটা চিত্রশিল্পীরা বাংলার সুযোগ সুবিধা পাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে। প্রথমেই আপনি যেহেতু একজন বিশিষ্ট চিত্রশিল্পী, তো এই হিসাবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার চিত্রশিল্পের ভাবনা কখন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো যে আপনি একজন চিত্রশিল্পী হবেন? প্রথমত আমি ওঙ্কার টিভিকে ধন্যবাদ জানাই এবং আমার সামনে দাদা বসে আছেন, তাকে আমার ধন্যবাদ জানিয়ে সবাইকে প্রণাম জানাই। আমি ছোটবেলা থেকে ছবি আঁকি, কিন্তু বাড়ির পরিবেশ সেই অবস্থায় ছিল না যে আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমার নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমি ছবি আঁকার জগতে আসি। এসে বাবারও রোজগার ছিল না, যাই হোক অনেক কষ্টে সব পুরনো কথা, এসব কথা বলে সময় নষ্ট করে আসল জায়গায় আসতে হবে আমাকে। তো আমি কলেজে ভর্তি হয়ে রবীন্দ্রভারতীতে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করি। ভালো গুণীজনের সান্নিধ্য আমি পেয়েছি, বিশেষ বিশেষ মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের সহযোগিতা পেয়েছি, কিন্তু বাড়ির সেই বাধাটা অতিক্রম আমি করেছি। এটা কোন সালের ঘটনা, কোন সময়? এটা 1975। তখন আমি হাই সেকেন্ডারি পাস করে রবীন্দ্রভারতীর ইন্টারভিউ দিয়ে সেখানে আমি পড়াশোনার জন্য অনুমতি পাই। তারপরে বিভিন্ন কারণে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, ছবির জগতে যেভাবে এগোচ্ছি। কিন্তু লাস্ট ইয়ার এটা খুব দুঃখজনক লাগে, আমি সবার কাছে এটা বলি যে আমি কমপ্লিট করতে পারিনি, কেননা অর্থনৈতিক সংকটের জন্য। সেই অর্থনৈতিক সংকটটা কিন্তু এখনো চলছে চিত্রশিল্পীদের মধ্যে এবং ভাস্কর্য শিল্পীদের মধ্যে। দাদা, কেন কেন এই অর্থনৈতিক সংকটে আজকে চিত্রশিল্পীরা? আচ্ছা, এইখানে যদি বলি আমি এজন্য আমি কোনো শিল্পীদের দায়ী করব না, কেননা তারা তো আজকে প্রথমে একটু বলে নিই, আমি একটা ডাক্তারি পড়তে গেলে যত টাকা খরচা হয়, একটা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যত টাকা খরচা হয়, কিন্তু তার থেকে 3 গুণ টাকা বেশি খরচা হয় এই চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পী পড়াশোনা করতে গেলে। কলেজের ফিস যতই কম হোক, কিন্তু সেখানে আনুষঙ্গিক ব্যয়গুলি যদি দেখি সত্যি সাধ্যের বাইরে। আমাদের মধ্যবিত্ত ঘরে সবাই সেটাকে সামলে উঠতে পারে না, হয়তো তাতে অনেকে ব্রেকআপ হয়ে যায়, অনেকে এগিয়ে যায়, কেউ আবার পিছিয়েই পড়ে, তবে পিছিয়ে পড়ার ভাগটাই বেশি এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে এতগুলি কলেজ আছে, আর্ট কলেজ আছে, তাদের যেমন ইঞ্জিনিয়ারিং পড়লে পরে একটা ক্যাম্পাস তৈরি আছে, তারা সেই ক্যাম্পাসে যায়, গিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী তারা সেখানে সিলেক্টেড হয়ে তারা চাকরি পায়। কিন্তু আমাদের চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পীদের জন্য কিছু নেই। এটা ধরুন বামফ্রন্টের আমল থেকে হয়েছে, শেষের দিকে আমি বলবো 90 শতকের দিক থেকে হয়েছে। যেটা আগে স্কুলে কি হতো, সরকারি স্কুলগুলিতে মানে চিত্রশিল্পী ওয়ার্ক এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল, সেইখানে চিত্রশিল্পীদের নিযুক্ত করা হতো শিল্প শিক্ষা দেওয়ার জন্য বা কোনো ক্রাফটের জন্য। কিন্তু সেটা দেখা গেছে 90-এর দশকের পর থেকে, এবং 2000 আরো ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে 2011-12 থেকে। কেন, কারণটা কি? এইটার কারণ যদি দেখতে হয় তাহলে সরকারকে আমাকে দিকে আঙ্গুল তুলতে হয়। এটা সরকার এর জন্য দায়ী। শুধুমাত্র রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? না, রাজ্য সরকার দায়ী বলবো আমি। কেন না, রাজ্য সরকার এর জন্য কোনো নজর দেয়নি। কেন দেয়নি জানি না, সেটা তার রাজ্য সরকারের ব্যাপার। আজকে শিল্পীরা যে দুরবস্থার মধ্যে দিয়ে চলছে দাদা, খুব অবাক লাগে, এরা কতদিন চলতে পারবে? হয়তো মুখ থুবড়িয়ে পড়বে আগামী দিনে। আমাদের বাংলার যে শিল্পকলা, যেটার দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকে, সেখানে যেমন ধরুন অবনীন্দ্রনাথ জন্মেছেন, নন্দলাল বসু জন্ম হয়েছে, যামিনী রায় জন্মেছেন, যেখানে রামকিঙ্কর বেশ জন্মেছেন। সেই দেশের শিল্প সৃষ্টি এবং ভাস্কর্য
পরিস্থিতি যেই জায়গায় এসে দাঁড়াচ্ছে, আগামী দিন আমাদের খুব চিন্তিত আমরা। না, আপনি হঠাৎ করে এই আশঙ্কার কথা বারবার কেন বলছেন যে চিত্রশিল্পীরা খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে, চিত্রশিল্পীদের খুব খারাপ অবস্থা? এই আশঙ্কার কথাটার কারণটা কি? মূলত এই যে খারাপ অবস্থা কেন, কি কারণে খারাপ অবস্থা? আজকের চিত্রশিল্পীরা, আমি যদি বলি, চিত্রশিল্পীরা দেখবেন আপনারা যে বিভিন্ন আর্ট গ্যালারি হচ্ছে, সেখানে চিত্রশিল্পীদের ছবি প্রদর্শনী হচ্ছে, ছবি বিক্রি হচ্ছে কতটা এই মুহূর্তে আমার কাছে পরিসংখ্যান নেই, ছবি বিক্রি হচ্ছে কিনা, কিন্তু প্রদর্শনী তো হচ্ছে। বাংলায় চিত্রশিল্পীরা, আপনি যাদের কথা বললেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, এই সময় থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে এখনো কিন্তু সেই আর্ট গ্যালারি আছে, সেই আর্ট গ্যালারিতে ছবি প্রদর্শনী হচ্ছে। তাহলে আপনি কেন বলছেন যে আপনার শিল্পীরা বিপদে আছেন? হ্যাঁ, এখানে আর্ট গ্যালারি বলতে এখন তো দেখুন, মানে প্রাইভেট আর্ট গ্যালারি প্রচুর হয়েছে, কিন্তু সরকারি কোনো আর্ট গ্যালারি নেই আমাদের। একাডেমি অফ ফাইন আর্টস সেটাও ট্রাস্টিতে চলে, আর বাদবাকি যতগুলো আর্ট গ্যালারি আছে, সরকার কোনো নিজস্ব একটা আর্ট গ্যালারি যেটা করার দরকার সেটা কিন্তু সরকার করে দেয়নি। তাতে কি হয়, চিত্রশিল্পীদের বা ভাস্কর্য শিল্পীদের সুবিধা হয়। তারা, সবার তো আর পয়সা থাকে না, এবং বলতে গেলে 100-র মধ্যে 90% চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পীদের অর্থ নেই। কেন নেই সেটা সরকার ভালো মতো জানেন, কেন তাদের চাকরি দেয়নি, দিতে পারেনি এখন পর্যন্ত। না, চাকরি কি আগে দেওয়া হতো? হ্যাঁ, আগে দেওয়া হয়েছিল। আগে ধরুন 90-এর আগে বামফ্রন্টের আমলে বেশ কিছু চাকরি ছিল। বামফ্রন্টের পরে 2012 সন থেকে আজ পর্যন্ত কোনো স্কুলে কোনো রকমের কোনো চাকরি নেই। কোনো চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পী বা ক্রাফট বলে যে জিনিসটা আমরা কিন্তু ছেলেমেয়েদের স্কুলে তো শিক্ষার জন্য পাঠাই, সেখানে তারা কিছু শিখতে পারে না। কেন শিখতে পারে না? সেখানে কোনো শিক্ষক নেই। সুতরাং সরকার যদি এই চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পীদের জন্য একটু নজর দিত, তাহলে কিন্তু আজকে আমরা যে দুরবস্থার মধ্যে দিয়ে আগামী দিন কাটাবো, সেটার থেকে আমরা কিছুটা হলেও ভালো দিন, সুদিন দেখতে পাওয়ার স্বপ্ন দেখতে পারতাম, কিন্তু সেটা আমাদের ভঙ্গ হয়ে গেছে। না, এটা কেন? আমি মূলত আমি এই ব্যাখ্যাটা, কারণ আপনি বিভিন্ন আর্ট গ্যালারিতে, মানে নামই শুধুমাত্র দেশ নয় বিদেশেও আর্ট গ্যালারিতে আপনার ছবি প্রদর্শনী হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে, আপনি একদম স্পেসিফিক প্রশ্ন, যে এই সময় দাঁড়িয়ে আপনি কেন বলছেন যে চিত্রশিল্পীরা, এর ব্যাখ্যা কি, এর কারণ কি, যে চিত্রশিল্পীরা আজকের খুব দৈন্য দশার মধ্যে জীবন কাটাচ্ছে, খুব খারাপ অবস্থায় যাচ্ছে? সমস্ত চিত্রশিল্পীরা কিন্তু নয়, বা সমস্ত ভাস্কর্য শিল্পীরাও নয়। এবার কিছু শিল্পীরা তারা খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে, কিছু শিল্পীরা আবার, আমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি যে সনাতন দিনদার মতো যারা শিল্পী আছেন, তারা কিন্তু এই মুহূর্তে সমাজে প্রতিষ্ঠিত, তারা কিন্তু সমাজে বিভিন্ন জায়গায় কাজ করছেন, এবং তারা কিন্তু এই আর্থিক যে দৈন্যতার কথা বলছেন, সেই আর্থিক দৈন্যতাও কিন্তু তাদের মধ্যে নেই। তাহলে এই আপনি কিছু শিল্পীরা এই অবস্থায় আছে, কিছু শিল্পীরা কিন্তু ভালো অবস্থায় আছে, এটা অস্বীকার করা যায় না। না 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 না, সেখানে হাতে গোনা 4-5 জন যারা আছেন সিগনেচার আর্টিস্ট, তারা কিন্তু এই যে শিল্পীদের জন্য ভাবেননি। বা হাতে কি হয়, এরা যদি এই প্রমোট করে শিল্পীদের, তাহলে কিন্তু এই চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পীদের এই দৈন্যদশা আসে না, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন। আমি যদি নাম করব না, কেননা যারা সিগনেচার আর্টিস্ট আছেন তাদের মধ্যে 2-4 জন ইচ্ছে করলে কিন্তু এই আমাদের বাংলার শিল্পকলাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আজকে তারা সেই রকম কোন রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বা কোনোদিন করেনও নি। পরিষ্কার কথা, আমার কাছে পরিষ্কার কথা। আমি একদম গ্যালারি ঘুরে দেখেছি, প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশেছি, তাদের একই আর্তনাদ যে আমরা কি করব আগামী দিন। কেননা দাদা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সব যারা আর্ট কলেজ থেকে বেরোয়, ধরুন এতগুলো আর্ট কলেজ, তার মধ্যে আমি বলে রাখি মেদিনীপুর আর্ট কলেজটা বন্ধ হয়ে গেছে। এরকম গভর্নমেন্ট আর্ট কলেজ বা শান্তিনিকেতনের যা পরিস্থিতি, গভর্নমেন্ট আর্ট কলেজে আমি যতটা আমরা স্টাডি করছি, যে সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, কেন? তাদের শিল্প শিক্ষক নেই, তাদের একটা আন্দোলন চলছে। আচ্ছা, শান্তিনিকেতনে একই ব্যাপার চলছে, কলা ভবনে। আনুষঙ্গিক চাঁদপাড়া যেটা আছে, তারও দুরবস্থা। তো আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে তো এতগুলো শিল্পী, ধরুন বছরে প্রতি বছরে 300-350 স্টুডেন্ট বেরোচ্ছে, শিল্পী বেরোচ্ছে, কিন্তু তাদের আগামী দিন গিয়ে কি করবে দিশাহারা হয়ে তারা অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দিশা দেখাবার রাস্তা নেই। দিশা কারা দেখাবে? আপনি যেমন বলেন সনাতন দিনদার চিন্তা করে না, হয়তো সে তার নিজের, খুব বলতে খারাপ লাগছে আজকে, তার নিজের উদ্দেশ্যের জন্য সে শিল্পীদের সেখানে কাজে লাগাচ্ছে,
কিন্তু একটা শিল্পী সে রোজগার করবে, তার দিকে তো তার মা বাবা, তার স্ত্রী বা তার সন্তান তাকিয়ে আছে। তো সে রোজগারটা কোত্থেকে আনবে? স্কুল তো ধরুন কোভিডের পরে বন্ধই হয়ে গেছে, পাঠায় না কেউ। আর স্কুলের আর একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার হচ্ছে এই বছর খানিক বা 1 বছর শেখালো, তারপরে দেখবেন ছেলেটাকে আর পাঠায় না। এইভাবে আস্তে আস্তে তাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়। সুতরাং সেইখানে আচ্ছা রোজগারের রাস্তা নেই। সুতরাং একটা ছবি আঁকতে গেলে তো কমসে কম কিছু টাকার তো দরকার। আর এক্সিবিশন কথা আপনি বললেন, এখানে আসি। এখন এই এক্সিবিশনগুলি কিন্তু কিছু অর্গানাইজার দ্বারা তৈরি হচ্ছে। সেই অর্গানাইজারদের অ্যাক্টিভিটি হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে, আবার তাদের আবার লোকও আছে। সেই লোকগুলিকে তারা ইনভলভ করে দিচ্ছে, তোমরা কালেকশন করো, মানে শিল্পী কালেকশন করো। কেন কালেকশন করো? যেমন ধরুন যে কোনো একটা গ্যালারি ভাড়া করলাম, সেই গ্যালারির ভাড়া যা হচ্ছে প্রতি শিল্পীর কাছ থেকে, আমি বলছি না যে অর্গানাইজাররা পয়সা নেবে না, না তারা কোথেকে করবে। প্রমোট তো বাদ দিন, প্রমোট কেউ করে না, বা কেউ আসেও না, স্পন্সরও নেই যে আমি স্পন্সর দিচ্ছি যে আপনারা তোমরা শিল্পীরা এক্সিবিশন করো। তো এইবার তারা কি করছে, শিল্পীদের কাছ থেকে টাকা নিচ্ছে, বেশ লামসাম অ্যামাউন্ট নিয়ে তারা এক্সিবিশনগুলো করাচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে মানে 25, 26, 30, 32, 50 কোনো ব্যাপার না পার্টিসিপেট। অদ্ভুতভাবে সেখানে সব আমি বারবার এদেরকে, আমি কেন, অনেকেই বলছে, আমার যারা দাদারা আছেন তারাও বলছেন যে তোমরা যাচ্ছ কেন। আমাকে অনেকে বলেছে আপনি বলছেন কেন, ওরা কি শুনবে? সত্যি কথা, কেন শুনবে আমার কথা? আমার প্রশ্ন হচ্ছে তোমরা যাচ্ছ কাদের জন্য? অর্গানাইজারদের বড় লোক বানাবার জন্য। তোমাদের কিন্তু লাভ হচ্ছে না, না ছবি বিক্রি, একটা ছবি বায়ার্স নেই, আপনি বললে বিশ্বাস করবেন না। একটা সময় তো বাংলায় এই যে আর্ট গ্যালারি হতো, আর্ট এক্সিবিশন যেটাকে আমরা বলছি, আর্ট, এখানে কিন্তু বিক্রি হতো ছবি। এখন কেন তাহলে হচ্ছে না? হ্যাঁ, বায়ার্সরা ভয়ে আসে না, কি করে আসবে এখানে? আমাদের যেই দেশে, যেই রাজ্যে নাকি, আমি দেশের কথা বলবো না এখানে, কেন সেখানে দিল্লি ললিত কলা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, বা ব্যাঙ্গালোর, বা আমাদের ঝাড়খণ্ড পর্যন্ত ছোট্ট, সেই জায়গাটায় তারা যেই স্ট্যান্ডার্ডে ওরা এগোচ্ছে, আমরা বাংলা কিন্তু সেই স্ট্যান্ডার্ডে এগোতে পারছি না। কেন? আমাদের হাতে টাকা নেই, শিল্পীদের কারো রোজগার নেই দাদা, সবচেয়ে মোদ্দা কথা। এবং রোজগারের জন্য সরকারের যে পদক্ষেপ, সরকার কিন্তু নিচ্ছেন না। রাজ্য সরকারের কাছে বারবার আমরা বলেছি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে আমরা বৈঠক পর্যন্ত করেছি, শিল্পীদের চাকরি দিন, কিন্তু তারা সেটা দিতে পারেনি। সুতরাং শিল্পীরা যে অসহায়, মানে এরপরে মানে এরা, আমরা তো ভিক্ষে করতে পারবো না, আমরা কারোর কাছে ভিক্ষে চাইতে পারবো না, শিল্পীরা ভিক্ষে নেবে না, কিন্তু চাকরিটা আমাদের দাও। আমার যে বয়স হয়েছে আমি চলে যাব, কিন্তু আমার যে নতুন প্রজন্মে যারা আছে তারা কি করবে? তাদের জন্য আপনি চাকরির আবেদন করছেন, এই যাতে একটা নতুন করে, মানে আবার যে অর্থাৎ স্কুলে যে চাকরি ব্যবস্থা ছিল সেই চাকরিটা আবার ফিরিয়ে আসুক, এটা আপনি চাইছেন। আমি আর একটা বিষয় আসবো এর সঙ্গে, যে এই যে দেখুন, শুধুমাত্র সনাতন দিন্দা নয়, শুভা প্রসন্ন, শুভা প্রসন্ন তো এই মুহূর্তে আর্থিক দৈন্যতায় ভুগছেন না। দেখুন, এরকম আরো অনেক শিল্পীরা আছে, আমি একজন দুজনের নাম বলছি, কিন্তু অনেকেই আছে। কিন্তু আমার মনে হচ্ছে, আমার কি ধারণা, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে এই কিছু শিল্পীরা তাহলে এই জায়গায় যাচ্ছেন আর কিছু শিল্পীরা যেতে পারছেন না, এর কারণটা কি? আপনি নিজে কখনো অ্যানালাইজ করে দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এর কারণটা কি? কারণ আছে। এই যে আপনি যার নাম ধরলেন শুভা প্রসন্ন বা যোগেন চৌধুরী, আমি আরেকজনের নাম ইনক্লুড করছি এখানে, তারা যেই জায়গাটায় বসে আছে, তারা যদি আজ ইচ্ছে করতো আজ যে পশ্চিমবঙ্গের শিল্পীরা একটা ভালো জায়গায় পৌঁছতো, তারা কোনো রকমে তাদের কোনো চিন্তা ভাবনা নেয়নি যে শিল্পীদের নিয়ে, বা যারা ভাস্কর্য করে বা ছবি আঁকে, তাদের জন্য কিন্তু তারা কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। তারা তো একটা জায়গায় বসে আছে, সে তো নবান্নে গিয়ে বসে থাকছে, তার সঙ্গে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি যোগাযোগ আছে, এরকম আরো 2-4 জন আছে। তারা যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মাননীয় তো শুনেছে ছবি আঁকেন এবং তার ছবি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়, তো সেই মাননীয় ছবি যদি বিক্রি হয়, তাহলে আমাদের এই শিল্পীদের, শুভাদা বা যোগেন্দাকে নিয়ে বিচার করলে হবে না। এখানে হাতে গোনা যাবে 2-4 জন 5 জন শিল্পী ভালো আছেন, বাদবাকি 95টা শিল্পী কিন্তু মানে অনাহারে মরছে, এবং অনেকে মরে যাবে এরপরে। এমনও আছে যে আমার এক বন্ধু, কালকেই একটা পোস্টার বেরিয়েছে, সে ক্যান্সার আক্রান্ত, তার জন্য সাহায্য তুলছি আমরা। কেন? রাজ্য সরকার কি পারে না একটা শিল্পীকে বাঁচাতে? বাঁচাবে না।
না, এটা আপনি শুধু রাজ্য সরকারের উপর ছেড়ে দিচ্ছেন কেন? আমি একটা জিনিস আপনার কাছে পরিষ্কার করতে চাইছি যে শিল্পকর্ম এবং সেই শিল্পকর্ম দেখে মুগ্ধ হবেন, যে কোনো মানুষ মুগ্ধ হতে পারে, ভালো লাগতে পারে। শিল্পীর যে চিত্রশিল্পী, তার ছবি যে কেউ কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারে, লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে পারে। তাহলে কি শিল্পের মান আমি এই পরিষ্কার জায়গাটা জানতে চাইছি, শিল্পের পশ্চিমবাংলায় চিত্রশিল্পীদের মান কি নেমে গেছে? অনেকটা, কারণ অনেকটা। কেননা এখানে প্রথম কথা হচ্ছে এই যে অর্গানাইজারগুলো কিন্তু এই জন্য দায়ী আছে। স্ক্রিনিং এর একটা ব্যাপার আসছে। ছবি আমি আজকে এক্সিবিট করছি, যে কোনো গ্যালারি ভাড়া নিচ্ছি, 4,000 5,000 করে আমরা যারা পার্টিসিপেট ফি দিচ্ছি আমরা, কিন্তু সেখানে স্ক্রিনিং এর ব্যাপার নেই, না ডিসপ্লের ব্যাপার আছে। তারা কিচ্ছু জানে না যে কিউরেটার আছে, তার তো নিদেন পক্ষে জানা থাকা উচিত। আমি মনে করি যে এই ছবিটা যে আমি এক্সিবিট করছি, সেই ছবিটা আদৌ গ্যালারিতে ঝুলতে পারে কিনা। আমার অর্থের লালসায় আমরা যে কোনো ছবি গ্যালারিতে ঝুলিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা বাজে, মানে খুব খুব বাজে পরিস্থিতির মধ্যে আসবে। এর পরে কেন আসবে? যারা বায়ার্স তারা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো গ্যালারিতে ঢোকে না। কেন? তাদের গুণমান নেই ছবির। আমিও বলছি না যে আমার ছবি ভালো, যারা প্রকৃত ছবি আঁকে, ভালো ছবি আঁকে, তাদেরও এদের জন্য হ্যাম্পার হচ্ছে। এবং আরেকটা কথা এখানে আছে, মনে করেন আমার কাছে 4টে বায়ার্স আছে, আমি কিন্তু দেব না। আমরা ভীষণ স্বার্থপর হয়ে যাচ্ছি। কেন হচ্ছে না? 4টে বায়ার যদি ওর কাছে দিয়ে ওর ছবি ভালো হবে, ওর 4টে ছবি উনি হয়তো ওইদিকে ঝুঁকে যাবেন, আমার 2টো ছবি কম বিক্রি হবে। এই একটা ব্যাপার চলছে। তো এই পরিস্থিতি থেকে আপনার কি মনে হয় যে কিভাবে বেরোনো যায়? আমার মনে হয়, যেমন ধরুন এখানে নিদর্শন কিছু আমার উদাহরণ টানতে হবে। যেমন ধরুন এই যে অর্গানাইজার যারা করছে, তারা তো করছে পয়সা দিয়ে। এমন 2-4জন কিছু অর্গানাইজার আছে, তারা কিন্তু নিঃস্বার্থভাবে শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে। আমি বলা উচিত না, মানে এই মানে ক্যামেরায় বসে আমার এইগুলি বলা, নিশ্চয়ই বলবো আমি, কারণ আমি সত্যের কথা বলি। আমি এই যারা অর্গানাইজার আছে তাদের সংখ্যার থেকে এদের সংখ্যাটা কম, অর্গানাইজারের সংখ্যা বেশি। তারা নিজেদের কি করেছে, গ্যালারিতে এক্সিবিট করিয়ে নিয়ে তাদের পকেটটা ভরে নিল। কিন্তু এই যে 2-4জন যারা আছে শিল্পীদের নিয়ে চিন্তা করছে, তাদের মধ্যে যেমন একাডেমিতে রিসেন্ট একটা এক্সিবিশন চলছে থ্যালাসেমিয়া নিয়ে, সেই ভদ্রলোক কিন্তু শিল্পীদের কাছ থেকে একটা পয়সা নেয় না, সে যেখান থেকে পয়সা কালেক্ট করে সেটা করছে। এরপরে আসি এই যে ওয়ার্কশপগুলি হয়। আগে কি হতো দাদা, ওয়ার্কশপগুলি যখন আগে ক্যাম্প হতো, আর্টিস্ট ক্যাম্প, তাতে কি হতো, শিল্পীরা টাকা পেত। এখন হয়ে গেছে উল্টো, এখন শিল্পীরা টাকা দিয়ে সহজে সবকিছু পেয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমি তো অবাক লাগছে দেখতে, এগুলি কি সরকার তো নজর দেওয়া উচিত। কোথাকার গিনিস বুক অফ ইন্ডিয়া, গিনিস বুক অফ ওয়ার্ল্ড, আমি তখন খোঁজ খবর নিয়ে জানলাম এগুলো টাকা দিয়ে পাওয়া যায়। এতই কি সহজ সস্তা একটা গিনিস বুক ওয়ার্ল্ডে আমার একটা ছবি এঁকে যদি আমি গিনিস বুক ওয়ার্ল্ডের নাম তুলে ফেললাম, এটা তো একটা মানে আগামী দিনে আরো ভয়ঙ্কর ব্যাপার এসে দাঁড়িয়ে যাবে। তার মানে সবাই এমিনেন্ট আর্টিস্ট হয়ে যাবে। আমি তো এখন এমিনেন্ট আর্টিস্ট বলতে পারি না। আপনি বললেন বিখ্যাত চিত্রশিল্পী, না, আমি ছবি আঁকি। আমি এখনো শিল্পীর তকমা পাইনি, চেষ্টা করছি, জানি না এটা পাবো কিনা, আদৌ পাবো কিনা। এইবার এই অর্গানাইজারদের মধ্যে যেমন ধরুন এই যে ওয়ার্কশপগুলি হয় না দাদা, কিছুদিন আগে আইসিসিআর একটা ওয়ার্কশপ হলো, সম্পূর্ণ বিনে পয়সায় 100 আর্টিস্টকে নিয়ে, মানে অনবদ্য উদ্যোগ নিয়ে ওনারা করেছেন। আর রিসেন্ট একটা 25 তারিখ আছে, আমরা এদের কথা কেন বারবার শিল্পীদের কাছে পৌঁছচ্ছি যে এরা যেন এদেরকে ফলো করে, এদের সঙ্গে যোগ দেয়, অর্গানাইজারদের বাদ দিয়ে। তাহলে শিল্পী বাঁচবে, শিল্পও বাঁচবে, হয়তো কিছু বিক্রি বাট্টাও হবে। এরা বিক্রি বাট্টার চেষ্টা করে। অর্গানাইজাররা যারা টাকা নেয়, হ্যাবক পরিমাণ টাকা নেয়, তারা কিন্তু বিক্রির দিকে কোনো নজর দেয় না। তাদের নিজের পকেটটা ভরে গেলেই হলো, ব্যাস মিটে গেল। এবার এইখানে 25 তারিখে একটা হচ্ছে এক্সিবিশন, মানে ওয়ার্কশপ হচ্ছে, সেখানে প্রায় ধরুন 50-100 জন শিল্পী যোগদান করবে। সামান্য টোকেন একটা মানে সামান্য, সেটা প্রত্যেক শিল্পীর পক্ষে সম্ভব। কিন্তু সেখানে 1000-2000 টাকা নিচ্ছে না। তারা তার জন্য যতটুকু পারছে শিল্পীদের প্রমোট করছে, প্রমোট করে তাদের ছবিটা যাতে বিক্রি হয় সেটারও তারা চেষ্টা করছে। তো তাদেরকে কথা তো আমার বারবার বলতে হবে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আসছি, আজকের ধরুন এই যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোর সময় আমি দেখেছি বহু শিল্পী, চিত্রশিল্পী, ভাস্কর্য শিল্পীরা এই সময় কিন্তু দুর্গাপুজোর এই পুজো প্যান্ডেল তৈরি করতে, নতুন যেটা থিম ভাবনাটা, এই থিম ভাবনায় কিন্তু এই শিল্পীরা যথেষ্ট কাজ করছে। আমি
দেখতে পাচ্ছি, আমি কি শুধু আপনিও সবাই, দেখতে আমিও পাচ্ছেন? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। তাহলে এই যে আপনি যে আর্থিক দৈন্যতার কথা বারবার বলছিলেন, সেক্ষেত্রে এই পুজোর সময় তো যথেষ্ট পয়সা তারা রোজগার করে, তাহলে আর্থিক দৈন্যতা থাকলো কোথা দিয়ে? আপনি আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি অনেক শিল্পী টাকা পায় না। পুজোর কাজ করলো, পুজোর সময় আপনাকে জামাই আদর করবে, আপনাকে সমস্ত কিছু, যখন নাকি আপনার পুজোটা শেষ হয়ে গেল আপনার পায়ের জুতোর সোলটা খুলে যাবে টাকা আদায় করতে। কেন এই অবস্থা হবে? একটা শিল্পী তো সম্মান আছে, একটা ছবি আঁকিয়ে বা ভাস্কর্য শিল্পীর একটা সম্মান আছে, তার ভাবনায় তার এটা তৈরি হচ্ছে, একটা মণ্ডপ তৈরি হচ্ছে যেটা দেখে দর্শক আনন্দ পাবে বা একটা কিছু লাভ করবে। সেটা সে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খেটে আরো 10টা ছেলেকে জোগাড় করে কাজটা করলো, কিন্তু যখন তাদের পয়সা নিতে যায় তখন কিন্তু তারা পেমেন্টটা ঠিক মতো পায় না দাদা। না, এখানে তো কোটি কোটি মানে লক্ষ লক্ষ টাকা বাজেট থাকে। আমি এক একটা পুজোর প্যান্ডেলে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি ছোট পুজোর প্যান্ডেলেও যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু লক্ষ লক্ষ বাজেট থাকে, লক্ষ লক্ষ টাকার বাজেট থাকে। তাহলে শিল্পীরা কেন বঞ্চিত হচ্ছে? তাদের সঙ্গে তো একটা চুক্তিও হয় যে এইটা এত টাকা আপনাকে দেবো। তাহলে সেই চুক্তিটা কি তারা পুজো প্যান্ডেলের যারা মানে দায়িত্বে থাকেন, যারা কর্মকর্তা, তারা কি চুক্তি ভঙ্গ করছে? হ্যাঁ, ভঙ্গ করে। এমনও আমরা দেখেছি, আমি লাইভ দেখেছি, আমি এক চিত্রশিল্পী তার দুঃখের কাহিনী বলেছে যে আমি পুজো প্যান্ডেল করে আজকে টাকার জন্য হন্য হয়ে গেছে, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তাহলে আজকে শিল্পীদের সম্মান কোথায় দাদা? আপনি বলুন আমাকে। আগে তো শিল্পীকে সম্মান দিতে হবে, তারপরে সব কথা। শিল্পীর তো সম্মান নেই এখন, শিল্পীদের কেউ চেনে না, কেউ বোঝে না, কেউ বোঝবার চেষ্টাও করে না। না, আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা জিনিস আরেকটু জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আপনাদের কোনো ফোরাম নেই যে ফোরামের মাধ্যমে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে জানানো, এরকম কোনো ফোরাম কি আপনারা কখনো ভেবেছেন বা তৈরি করেছেন? না, ফোরাম বলতে গেলে যেই ফোরাম একসঙ্গে আমাদের সেই যৌথ ফোরাম কিছু নেই। এখানে টুকরো টুকরো ভাগে ভাগে আমরা হয়ে আছি, যে একটা যৌথভাবে যেমন অন্যান্য প্রভিন্সে দেখা বা বিদেশে দেখা যায় যে একটা ফোরাম তৈরি হয়, যেটা আন্দোলন, সেখানে শিল্পী থাকে, সাহিত্যিক থাকে, দার্শনিক থাকে, সবাই থাকে। কিন্তু আমাদের এখানে সেই ফোরামটা নেই। এখানে কি হয়, আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আমরা যে যার কার্যকলাপগুলি করি। এখন বৃহৎ আকারে করতে গেলে আমি যদি বৃহৎ আকারে কিছু বলতে যাই, তখন আমার প্রতি বাধা আসে, তখন আমাকে আঙুল তুলে বলে তুমি এটা দিয়ে বলছো, এটা কিন্তু নীতিবিরুদ্ধ কথা বলছো। আমি এমনও বলেছিলাম যে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম যে গ্যালারিতে শো করা সবার পক্ষে সম্ভব হয় না। গ্রাম বাংলায় যদি খুঁজে দেখা যায়, প্রচুর শিল্পী আছে যারা অর্থের অভাবে আজকে এক্সিবিশন করতে পারে না। কেননা যেইভাবে এরা টাকা পয়সা নেয়, প্রত্যেকের পক্ষে সামর্থ্য না। আমারই নেই। আমাকে যদি আজ বলে 5,000 টাকা দিয়ে তুমি দাও, আমার তোমার 4টে ছবি ঝুলবে, আমি আমার পক্ষে ক্ষমতা নেই, আমি দেবও না। কেন, ছবির যা গুণমান চলছে তাতে আমরা দেব না। সে তো এক কথা। দ্বিতীয়ত হচ্ছে ফোরাম যে করবে, কাকে নিয়ে ফোরামটা করব? আমাদের নিজেদের মধ্যে তো ইউনিটি থাকা দরকার, সেটাই নেই। তাহলে আপনি একটা জিনিস পরিষ্কার করে আমায় বলুন যে আপনাদের মধ্যে যদি ইউনিটিটা না থাকে, আপনি এককভাবে কি এই লড়াই করে আপনার পক্ষে সম্ভব? আপনার মনে হয়? চেষ্টা করছি। অনেক লোক আমার ডাকে সাড়া দিচ্ছে, অনেকে সঙ্গে আছে। আজকে একাডেমির কথাই বলি না, একাডেমিতে যা পরিস্থিতি হয়ে আছে, এত শিল্পীরা একাডেমিতে এক্সিবিশন করছে, কেউ একাডেমির মাথা নিয়ে মাথা ঘামায়? কেউ না। একাডেমির যে পরিস্থিতি হয়েছে দাদা, বললে বিশ্বাস করবেন না। আজকে আমি সুযোগ পেয়েছি বলার প্রত্যেকটা মানুষের কাছে বার্তাটা জন্য, যেটা হচ্ছে একাডেমি হচ্ছে আমাদের শিল্পের পীঠস্থান। সেখানে নাটক বলুন, চিত্রশিল্প বলুন বা ভাস্কর্য শিল্পের এক্সিবিট হয়ে থাকে, বিভিন্ন লোকের সমাগম সেইখানে। সেই একাডেমির আজকে যার পরিচালন সমিতি যে আছেন, কর্ণধার যিনি আছেন, তিনি যেই দলেরই হোক, আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে চাইছি না, তার উচিত কি সে একাডেমিটাকে সুন্দর মতো বাঁচিয়ে তুলুক। সেখানে বেতন পায় না, কর্মচারীরা বেতন পায় না, তাদের বিনা নোটিশে বেতন বন্ধ করে দেয়। আজ একাডেমির মিউজিয়ামটা আজকে 7 বছর হলো বন্ধ আছে, সেইখানে ঘুণ ধরে গেছে, দুষ্প্রাপ্য জিনিস, অমূল্য সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। একাডেমির সাউথ মানে পূর্ব দিকে গেলে পরে আমরা ভয় পাই কখন ভেঙে পড়বে। এই পরিস্থিতি একাডেমি, এটা নিয়ে আমি বক্তব্য আমরা বলছি, ওরা আন্দোলন করছে। আগামী দিনে আমি সবাইকে বলবো যে একাডেমিটাকে বাঁচাও, নয়তো কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি একাডেমি বিক্রি হয়ে যাবে। এখন এই পীঠস্থান যদি বিক্রি হয়ে যায়, তাহলে এই শিল্পীরা তো আরো মরে যাবে, কোথায় কি করবে? না দেখুন, এখনো দাঁড়িয়ে আমি আবারও ওই নতুন জায়গাটা, পুরনো জায়গাটা যাচ্ছি, আবারও বলছি যে এই সময় দাঁড়িয়েও কিন্তু ছবি বিক্রি হচ্ছে না যে তা নয়, হচ্ছে। তাহলে সেই ছবি বিক্রির যে প্ল্যাটফর্ম আপনি যেটা বলছেন, সেই প্ল্যাটফর্মের যারা অর্গানাইজার, তাদের কিছু নিজস্ব
লোক আছে যারা এই ছবিগুলো বিক্রি করছেন, কিন্তু কিছু লোক সেখানে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিতদের জন্য আপনাদের যদি কোনো ফোরাম না থাকে, তাহলে এই বঞ্চিত লোকের এককভাবে লড়াই করাটা একটু কঠিন ব্যাপার। এবার ফোরামে আপনারা এই ফোরামের কথা ভাবছেন আমি জানি না, তবে এককভাবে লড়াই করাটা খুব কঠিন, খুব কঠিন। কখনোই, কারণ একটা কথাই আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। একদম। তো এই কথা নিয়েই আমি বলবো যে আমি আর একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, কারণ সময় খুব বেশি আমাদের হাতে নেই। আর একটা জিনিস জানতে চাই, আপনার সব থেকে এই যে চিত্রশিল্পী হিসেবে ভালো লাগা একটা মুহূর্ত যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। চিত্রশিল্পী হিসাবে ভালো লাগা, আজকে আমার ভালো লাগবে সেই দিনটা যেদিন দেখবো প্রত্যেকটা শিল্পী আজ সুন্দরভাবে জীবনযাপন করছে, প্রত্যেকটা শিল্পী আজকে মানে সুন্দরভাবে তাদের ছবি প্রদর্শন করছে, এবং তাদের প্রতি সরকার বা প্রত্যেকটা মানুষ একটা করে যদি ছবি কেনে না, তাহলে আজ শিল্পীগুলোর সেই ভালো লাগার দিনগুলো আসবে। সেই দিনের অপেক্ষায় আমি আছি, আশা করি সেই দিন আসবে। না, আপনি এই চিত্রশিল্পী, ছবি এঁকেছেন, সুনাম, যথেষ্ট প্রশংসা পেয়েছেন, এরকম একটা মুহূর্ত দর্শকদের জন্য। হ্যাঁ, আমি ছবি এঁকেছি, এখনো এঁকে যাচ্ছি। আমি সবাইকে বলবো, আমার শিল্পী বন্ধু বা দর্শক প্রত্যেকের কাছে আমার একটা কাতর আবেদন, যেটা অনুরোধ অন স্ক্রিন আমি বলছি, প্রত্যেক শিল্পীর কাছ থেকে একটা করে ছবি কিনুন। তাতে কি হবে, শিল্পী বাজবে, আমিও বাজবো, সেও বাজবে, আপনারও ঘরটা সুসজ্জিত হবে। আর আপনাদের সুনাম আমি যথেষ্ট পেয়েছি, আমার প্রতি যে আপনাদের একটা আন্তরিক ভালোবাসা, সেটাও আমি পেয়েছি। যাই হোক, আমি এছাড়া আমি তো আর কিছু বলতে পারবো না। না, আপনি তাহলে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে একা লড়াইটা করতে চাইছেন, ফোরাম যতক্ষণ না তৈরি হয়েছে। তবে একটা জিনিস আমার পরিষ্কার, আপনার কাছে আমি আরো একটু বিষয়, কারণ সর্বশেষ জানতে চাইবো যে বাংলার চিত্রশিল্পীদের বলছেন দুরবস্থা, কিছু চিত্রশিল্পীদের, তাদের কিছু না ম্যাক্সিমাম 100-এর মধ্যে 95টা শিল্পীর অবস্থা খারাপ, আর্থিক দৈন্যতা আছে। আর্থিক দৈন্যতা। তো এই আর্থিক দৈন্যতা থেকে মুক্তি পাওয়ার, আপনি সরকারের কথা বলছেন, সারাক্ষণ সরকার সবকিছুতে সহযোগিতা করবে এরকম কথা না। আর্থিক দৈন্যতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনার পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে, আজকে তো এত কর্পোরেট হাউস হয়েছে, এত ফ্ল্যাট হচ্ছে, এত কিছু হচ্ছে, এত ওয়েল ফার্নিশড ফ্ল্যাট হচ্ছে, প্রত্যেক প্রমোটার যদি শিল্পীদের প্রতি একটু নজর দেয়, তাহলে এরা কিন্তু বেঁচে যাবে। তো এটাই হচ্ছে মানে সলিউশন। প্রত্যেককে চিত্রশিল্পীদের পাশে দাঁড়াতে হবে, পাশে দাঁড়িয়ে তাদের ছবি কিনতে হবে, তাদের ছবি কিনে তাদের মানে আমরা বারবারই বলছি, আমরা ভিক্ষে নেব না, বারবার বলছি, হয় তাদের চাকরির ব্যবস্থা করো, যে কোনো চাকরি, শিল্প সংক্রান্ত চাকরি, তাহলে কিন্তু এই সলিউশন। আর আমাদের ফোরাম, আজকে আমি একা আছি বা আমার সঙ্গে 10 জন আছে বা 15 জন আছে, আগামী দিনে জানি 1000 জন হবে। না, আমি যতদূর জানি, কারণ এই যে বড় বড় যে এগুলো হচ্ছে, বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং হচ্ছে, হাইরাইজ বিল্ডিং এ কিন্তু শিল্পীদের মানে নকশা থাকে না, কারণ ওখানে ডিজিটাল প্রিন্টগুলো বিক্রি হয়। আমি আপনাকে ভেতরে খবর দিয়ে দিলাম। মানে তার মানে আপনি বলছেন কম্পিউটার আসার কারণে আমাদের অনেক হ্যাম্পার হয়ে গেছে। চিত্রশিল্পীদের আগামী দিনে দাদা, চিত্রশিল্পীদের ছবি আর আঁকতে হবে না আগামী দিনে, সেটা কম্পিউটারে হবে, নয় রোবটে করবে। এটা নিয়ে আমার দাদারাও বার্তা দিচ্ছে, আমরাও দিচ্ছি। প্রয়োজন নেই আমাদের আর, এখানে আমাদের বার্তা এসে গেছে। না, আপনাদের হাতে আঁকা ছবি আর তার সঙ্গে কম্পিউটারের ছবি হয়তো অনেকটা চাকচিক্য থাকতে পারে, কিন্তু এই যে হাতে স্পর্শের একটা ছাপ, এটা কিন্তু সবসময় কদর আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। না, কদর তো আছে, কিন্তু সেই কদরটা তো দাদা আজকে যেই অবস্থায় টেকনোলজি এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, আমরা ফেসবুকে ছবি দিতে পর্যন্ত ভয় পাচ্ছি এখন, সেখান থেকে কপি হয়ে ছবি চলে যাচ্ছে। কি করে? ডিজিটালে। অসুবিধা নেই তো, একটা ছবি 1 লাখ টাকা দিয়ে কিনবে বা 10,000, আমি ধরলাম, সাপোজ 10,000 টাকা দিতে কেউ চায় না একটা ছবিতে, আপনি এবার বলুন শিল্পীরা কোথায় যাবে? না, লক্ষ লক্ষ টাকা তো না, সেটা সিগনেচার। যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন বা 2-4 জনকে দিয়ে বিচার করলে হবে না, সমগ্র শিল্পীদের দিয়ে এর থেকে বেটার বা ভালো ভালো কাজ হচ্ছে এই সময়। না, যোগেন চৌধুরী বা শুভপ্রসন্নের যে কাজ, তার থেকে বলছেন ভালো কাজ অনেকের মধ্যে হচ্ছে, অনেক হচ্ছে, প্রচুর হচ্ছে। এখনকার যে ক্রিয়েটিভিটি, এক একটা আর্টিস্ট যেইভাবে কাজ করছে দাদা, ধারণার বাইরে। তারা একটা সময় দাঁড়িয়ে গেছে, আজকে এই সময়টা কিন্তু এরা আরো বেটার, মানে এক্সপেরিমেন্টাল কাজ প্রচুর হচ্ছে, কিন্তু তারা কিন্তু কিছুই পাচ্ছে না। এই বিতর্ক থাকবে, অর্থাৎ এই যে শিল্পীরা বঞ্চিত, আর্থিক দৈন্যতায়,
আমরাও প্রত্যাশা করব এই অনুষ্ঠানের মধ্য থেকে যে যদি সত্যি সত্যি শিল্পীরা খারাপ অবস্থায় থাকেন এবং আর্থিক দৈন্যতা